একটা ছোট্ট ধাক্কা বদলে দিল গোটা জীবন। ফুটবল খেলতে খেলতে মাঠের কোণ থেকে উঠে আসা ছোটখাটো চেহারার এক যুবক। সেদিনের সেই জীর্ণ শীর্ণ চেহারার ছেলেটি বুকে অদম্য সাহস আর মনোবল নিয়ে এগিয়ে চললেন। শরীরচর্চার জগতে ক্রমে হয়ে উঠলেন বেঙ্গল হারকিউলিস। নামটা আপনাদের অনেকেরই চেনা, কালীপ্রসাদ রায়। অরণ্য শহরে আড্ডার আজকের এই পর্বে আমরা শুনব তার সেই হাড়ভাঙা পরিশ্রমের নানান অজানা গল্প। সঙ্গে থাকুন, কারণ এই গল্প শুধু পেশির নয়, সাহস, অধ্যবসায় এবং এক স্বপ্ন পূরণের গল্প। অরণ্য শহরে আড্ডার এই পর্বে আজ আমার সাথে রয়েছেন কালীপ্রসাদ রায়, যিনি আমাদের ঝাড়গ্রামের গর্ব এবং বেঙ্গল হারকিউলিস। আজ শুনবো তার কথা। ছোটবেলার সেই একটা ধাক্কা, সেই সময় আপনার ছোটখাটো চেহারা দেখে বিপক্ষের বক্সে ঢুকতে গেলে ডিফেন্ডারের আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, তারপর সেটাই আপনার জীবনে শরীরচর্চার ক্ষেত্রে ক্যাটালিস্ট হয়ে উঠলো। এই গল্পটা যদি একটু বলেন। আমি অনেক ছোটবেলা থেকে ফুটবল খেলতাম, ইউথ ক্লাব মাঠে প্র্যাকটিস করতাম। ইউথ ক্লাবে ওখানে একটা ব্যায়ামাগার ছিল। যখন ফুটবল খেলতাম তখন দেখতাম বড় বড় ছেলেরা ব্যায়াম করছে সব, ফুটবল খেলতাম। তো ফুটবলটাই আমার প্রথম ভালোবাসা। তো বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি, আন্ডার হাই টুর্নামেন্ট খেলেছি, বড়দের সঙ্গেও খেলেছি। কিন্তু ওই একটা ব্যাপার ছিল যে শরীরটা ছিল খুব দুর্বল। তো স্পিড ছিল, বল পায়ে খুব জোরে ছুটতাম, স্কিল ছিল, সবই ছিল। কিন্তু ডিফেন্সে আসার পরে, বিপক্ষের ডিফেন্সে আসার পরে যখন ডিফেন্ডারটা তো ছেড়ে দেবে না এমনি, তারা যখন পুশ করতো ছিটকে পড়ে যেতাম। তো এরকম হতোই। তো কিছুতে সেটাকে আমি ঠিক করতে পারতাম না যে কীভাবে করবো, কীভাবে কাটাবো এটাকে। এরকম করতে করতে একদিন ক্লাব মাঠে ফুটবল খেলতে খেলতে একটা বন্ধু বললো, চল না একবার ব্যায়াম করবো, ক্লাবে গিয়ে ব্যায়াম করে নিত। ব্যায়াম আমার দ্বারা হবে না, তখন স্কুলে পড়তাম। তো এই করে করে অনেকদিন কাটিয়ে দিয়েছি, ব্যায়াম হবে না, আমার দ্বারা হবে না, এসব কিছু এত ভারী ভারী ওয়েট আমি তুলতে পারবো না। তখন বলে, আরে না ওয়েট তোলা কি হয়, চল ওয়েট না তুলেও ব্যায়াম হবে। এইভাবে একদিন চলেই গেলাম। তখন আমি স্কুল পাস করে গেছি, কলেজও পাস করে গেছি। তারপরে গেলাম, গিয়ে শুরু করলাম অল্প স্বল্প ব্যায়াম। ট্রেনার তো ছিল না সেরকম কিছু, নিজে থেকে যাকে দেখতাম যে এভাবে ব্যায়াম করছে একটা আইডিয়া করে নিয়ে শুরু করলাম। তারপরে একটা নেশা উঠলো আস্তে আস্তে, যে না দেখি করি, যদি কিছু হয়। তো ভেবেছিলাম যে 2 বছর ব্যায়াম করবো, ব্যায়াম করে চেহারাটা ঠিক করে নিয়ে আবার ফুটবল খেলা শুরু করবো। তো আস্তে আস্তে দেখলাম যে চেহারাটা আস্তে আস্তে লাগা শুরু হলো। যখন লাগা শুরু হলো চেহারাটা একটা নেশা হয়ে গেল, যে না ব্যায়ামটাই করি, ফুটবল আর খেলা হবে না আমার। এই করে করে 2 বছর কেটে গেল, চেহারাটা একটা জায়গায় দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে কি হলো, ক্লাবে একটা ইউথ ক্লাবেই করতাম, ক্লাবে একটা এলো, কম্পিটিশনের চিঠি এলো, সার্কুলার এলো। তো সেটা দেখে আমি আর আমার আরেকটা বন্ধু ছিল, দুজনে মিলে ঠিক করলাম যে যাবো কম্পিটিশনটা। তো কম্পিটিশনটায় গেলাম, খুব টেনশন নিয়ে গেলাম, কোনো আইডিয়া ছিল না তখন, কম্পিটিশন দেখিও নি তখন আমরা। তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে তখন কি দেখেছি, তখন আমরা দেখতাম এই বড় বড় পোস্টারের ছবি দেখলাম, বিশাল বিশাল বডি বিল্ডারের ছবি দেখতাম। দেখে মনে হতো আমার সবাই বোধহয় এরকমই, তাহলে কি করে পারবো। তাও গেলাম কম্পিটিশনে, গিয়ে তারপরে বডি ওয়েট ক্যাটাগরিতে কম্পিটিশন হয় আর কি। তো আমার তখন বডি ওয়েট ছিল 55 কিলো। তো আগে তার অনেক কম ছিল, যখন আমি শুরু করেছিলাম তখন আমার 38 কিলো ওজন ছিল। তো সেখান থেকে 55 হয়ে গেছে বডি ওয়েট। তো কম্পিটিশনে যখন করলাম, পোজিংও জানতাম না, কি পোজ করতে হয়। 7টা কম্পালসারি পোজ করতে হয় আমাদের, সেই পোজিংগুলো আমি ঠিকঠাক জানতাম না। পোজিংগুলো কীভাবে করতে হয় জানতাম, কিন্তু কোনটার পর কোনটা সেটা জানতাম না। ফার্স্ট পোজ, সেকেন্ড পোজ সেগুলো জানতাম না। তো ওখানে একটা ছেলে ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে দাদা এরকম কীভাবে করবো, কম্পিটিশন গিয়ে পোজগুলো কীভাবে দেখাবো। সে বললো যে দেখো, এইভাবে তো তোমাদের দেখালে এখন শিখতে পারবে না। যখন তুমি স্টেজে উঠছো, তোমার পাশে যে পোজিং করছে সে অনেকদিন আগে থেকে কম্পিটিশন করছে, তুমি তাকে দেখো, তাকে দেখে পোজিংগুলো করো। তো সেইভাবে আমি পোজিংগুলো করলাম। তো হয়ে গেল কম্পিটিশন, অ্যানাউন্সমেন্ট যখন হচ্ছে তো সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস ওই ভূত চেপে গেল কম্পিটিশনের মাথায়, ভূত চেপে গেল মাথায়। এই করে শুরু জার্নি আমার বডি বিল্ডিং কম্পিটিশনে। তখনও কোনো ঠিক ছিল না যে কোনোদিনও হয়তো জিম খুলবো, প্রফেশনালি এটা নিয়েই চলবো, কখনো মনে হয়নি। তো যাই হোক,
শুরু করলাম, কম্পিটিশন চলছে চলছে, পর পর যাচ্ছি, স্টেট চ্যাম্পিয়নশিপ যাচ্ছি। স্টেট চ্যাম্পিয়নশিপ প্রথমবার স্টেট চ্যাম্পিয়নশিপ গেলাম, কোনো পজিশন পেলাম না। দ্বিতীয়বারে গেলাম, কোনো পজিশন পেলাম। 94-এ রিসরাতে কম্পিটিশনে গেলাম, হারকিউলিস অফ বেঙ্গল। তখন 60 কেজি ক্যাটাগরিতে কম্পিটিশন, বডি ওয়েট আরেকটু বেড়েছে, 55 থেকে 58 চলে গেছে। তো নেমে আমি সেখানে ফার্স্ট হয়ে গেলাম, বেঙ্গল হারকিউলিস অফ বেঙ্গল ফার্স্ট হয়ে গেলাম 60 কেজি ক্যাটাগরিতে। ব্যাস, আরও নেশা চেপে গেল। মানে ইতিমধ্যে হলো কি, তখন বডি এত মাস্কুলার ছিল, একজন দাদা আমাকে বললো যে তোর যদি চেহারাটা আর একটু বড় হতো না, তুই এখানে ওভারঅল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন। আমি জিজ্ঞেস করলাম কি করে আমি করবো এটা, বলে দাও একটু। তখন মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভাঙেনি, তখন একটাই ডিস্ট্রিক্ট, পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সবই একসঙ্গে ছিল। তো সেই সময়তে মেদিনীপুরের একজন ছিলেন খুব বড় অভিজ্ঞ বডি বিল্ডার, একজন পুরনো আর কি, রেলে চাকরি করতেন, রিটায়ার করে গেছেন। উনি বললেন যে যে দাদাটাকে বলেছিলাম, উনি বললেন যে ওনার কাছে যা, উনি বলে দেবেন কীভাবে তো চেহারাটা আরও বড়। তো আমি ওনার কাছে গেলাম, উনি খুব তুচ্ছতাচ্ছিল্য করলেন। উনি আমাকে খুব ভুল ইনফরমেশন দিলেন, ভুল ইনস্ট্রাকশন দিলেন যে এভাবে কর, তাহলে তোর চেহারাটা বিরাট বড় হয়ে যাবে। উনি বললেন যে দুপুরবেলায় পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়, ব্যায়াম কম কর, তাহলে তো চেহারা অনেক বড় হয়ে যাবে। উনি কেন বললেন আমার আজ পর্যন্ত আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, হয়তো ওনার কাছে কোনোদিন আমি ট্রেনিং করিনি, এটা হয়তো ওনার রাখছিল আমার উপর। তো আমি সেটাই করলাম। তখন আমি জানি না, আনাড়ির মতোই ব্যায়ামও করে যাচ্ছি, আনাড়ির মতো। একজন হেল্প করতেন খড়গপুরের প্রতি পড়ুয়া বলে একজন, 2021 সালে কোভিড উনি মারা গেছে। তো উনি আমাকে অনেক হেল্প করেছিলেন। তো যাই হোক, ওনারও গুরু ছিলেন ওই ভদ্রলোক, তাই আমি তাকেই জিজ্ঞেস করেছিলাম। এই কথাটা বলার পরে আমি দেখলাম যে হ্যাঁ, চেহারাটা কিন্তু লাগছে, ওজন বাড়া শুরু হয়েছে, সেটা 60 কেজি থেকে 70 কিলো চলে গেল, 70 পেরিয়ে গেল। আমি ভাবলাম বাহ, দারুণ আমার হয়েছে। তখন তো অতটা আইডিয়া ছিল না। তো তারপরে পরের বছর আবার ওই একই কম্পিটিশনে গেলাম, আউট অফ 20। মানে শরীরে তখন মেদ জমে গেছে, সেটা আমি বুঝতাম না, তখনও বুঝতে পারতাম না যে এই মেদ জমে গেছে, এইভাবে কম্পিটিশন করা যায় না, সেটা বুঝতাম। তো যাই হোক, এইভাবে চললো কয়েক বছর। মানে প্রতিটা কম্পিটিশনে যাচ্ছি ফিরে আসছি, কোনো পজিশন নেই। ব্যাপার ভালো, এবার ছেড়ে দেবো, হবে না আমার দ্বারা। সেই সময়তে আমি একটা জিম খুললাম বাড়িতেই, ছোটোখাটো একটা জিম খুললাম। তো সেই ইনস্ট্রুমেন্ট বানানোর জন্য আমি হাওড়াতে একজনের কাছে গেছিলাম, উনি ছিলেন রেলের বডি বিল্ডার। উনি আমাকে দেখে বললেন যে তোমার তো ভাই খুব ভালো চেহারা, তাহলে তুমি কম্পিটিশন নামো না কেন? আমি বললাম দেখুন দাদা, এইরকম তো এই অবস্থা, বডিতে মেদ ফেদ হয়ে গেছে, আমি তো কমাতেই পারছি না। তখন মানে ডায়েট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, পাগলের মতো ব্যায়াম করে যাচ্ছি কিন্তু কমছে না। আসল মেন চাবিকাঠি তো ডায়েটের ওপরে। আমার যদি ডায়েট ঠিক না থাকে তাহলে তো কী করে হবে? তো যাই হোক, উনি আমাকে সব কিছু বলে দিলেন যে এইভাবে কর। ওটা ছিল 2005 সাল, ঠিক আছে? মানে 1994 সালে ফার্স্ট হয়েছিলাম, 95 সালে আমার ওই হাল হলো। সেইখান থেকে আমি 10 বছর এভাবেই টেনেছি। কখনো যাচ্ছি কম্পিটিশনে, কোনো একটা পজিশন হলো, থার্ড ফোর্থ হলো, আবার কখনো হলোই না। তারপরে ওই ভদ্রলোক, ওনার নাম সুভাষ মজুমদার, হাওড়াতে থাকেন রামরাজাতলা, উনি আমাকে সমস্ত কিছু বলে দিলেন। বলছেন যে দেখো, তোমাকে ব্যায়াম দেখাতে হবে না, ব্যায়াম তুমি যা করছো ঠিকই করছো, তোমার ডায়েটটা এইভাবে হবে। উনি আমাকে ডায়েট বলে দিলেন। তো সেই ডায়েট আমি মেনটেন করলাম। 2006 সালে আমি আবার আগের জায়গায় আস্তে আস্তে ফিরে আসলাম। তারপর থেকে একদম টানা চলছে, এমন জায়গায় যাইনি যেখানে আমি পজিশন পাইনি। ন্যাশনাল গেছি, মাস্টার্স ন্যাশনাল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি, স্টেটে বহুবার তারপরে ফার্স্ট হয়েছি বিভিন্ন ক্যাটাগরিতে। মানে বডি ওয়েট কমিয়ে 55 কিলোতেও নেমেছি, সেখানেও ফার্স্ট হয়েছি, 70 কিলোর উপরেও নেমেছি। মানে এখন আমি বুঝতে পারছি যে কখন কীভাবে আমার বডি ওয়েটটা কোথায় নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো আমার সব ওনার কাছ থেকে জানা হয়ে গেছে। তারপরে ঝাড়গ্রামে আরেকজন ছিলেন সাগরবন্ধু নাম, স্টাডি উনি আমাকে অনেক হেল্প করেছে। তারপরে এইসব চলতে 2016 সালে আমি একজনের কাছে গেছিলাম, খুব ভালো ট্রেনার, আর হুগলির শিবব্রত দাশগুপ্ত। ওনার কাছে ট্রেনিং করার পরে আমার পারফরমেন্স আরও ভালো হয়েছে। মানে যত দিন যাচ্ছে এখন নিজে বুঝে গেছি ব্যাপারটা কোথায় কী, যখন যেরকম চাইবো সেরকম এই ব্যাপার।
আপনার এই জার্নিতে আপনি এত বছরে বেশ কিছু জায়গায় কম্পিটিশনে গিয়েছেন, বহু জায়গায় ন্যাশনালেও গিয়েছেন। তো বিভিন্ন জায়গায় গিয়ে নিশ্চয়ই অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই মুহূর্তে সেরকম কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, সেরকম ঘটনা হচ্ছে প্রথম যেবার স্টেট চ্যাম্পিয়নশিপ গেলাম, মেদিনীপুর ডিস্ট্রিক্টের হয়ে সিলেকশন পেয়েছিলাম স্টেট চ্যাম্পিয়নশিপে কৃষ্ণনগরে। তো সেই সময় কি হয়েছিল, আমরা কম্পিটিশন করেছিলাম, কম্পিটিশন হয়ে যাওয়ার পরে হঠাৎ শোনা গেল যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যে রুমে ছিল ওদের জিনিসপত্রগুলো সব চুরি হয়ে গেছে। তো কে চুরি করলো, কারা চুরি করলো কেউ জানে না। তা আমরা একদিন এরকম লাঞ্চের পরে যেখানে আমাদের থাকতে দিয়েছিল, কৃষ্ণনগর সম্ভবত ওটা হাই স্কুল টাই স্কুল হবে কিছু একটা, অনেক পুরোনো দিনের বাড়ি। তা আমরা সেখানে লাঞ্চের পরে আমরা সেখানে গিয়ে আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছেলেরা মিলে সেখানে গিয়ে দাঁড়িয়ে চটনা করছি, কথাবার্তা বলছি। সেই সময় একটা জায়গায় দেখলাম যে ওই ছাদের ওপরে একটা সুড়ঙ্গের মতো রয়েছে। পুরোনো দিনের বাড়ি তো সুড়ঙ্গটা দেখে আমরা গেলাম, গিয়ে উঁকি মেরে দেখছি সিঁড়ি নেমে গেছে ওখানে। তো কি মনে হলো, আমরা 5-6 দিন ছিলাম, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি আর পুরো অন্ধকার চারিদিকে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমাদের তখন তো মোবাইল টোবাইলের কোনো ব্যাপার নেই, আলো জ্বালাবার ব্যাপার নেই, আমরা আন্দাজ করে করে দেওয়াল ধরে 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 নামছি। হঠাৎ সামনে যে ছেলেটা ছিল সে ভয়ে চিৎকার করে উঠেছে। কি ব্যাপার? তারা ছুটে ছুটে গেছি, তাড়াতাড়ি গিয়ে দেখছি যে ওই যে জামা কাপড় জিন্স ফিন্সের প্যান্ট সব পরে রয়েছে। ওটা নরম জিনিসে পা পড়তেও ভয় পেয়ে গেছিল, কোনো সাপ্ত হবে না। তারপরে ওখানে দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি, আমরা তখন মানে বুঝতে পারিনি নিচে নেমে গেছি। ওটা যে সিঁড়ি দিয়ে মানে ওইভাবে ঘুরে 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 নিচে নেমে গেছি আমরা বুঝতে পারিনি। হঠাৎ দেখছি এক জায়গা থেকে এক চিলতে আলো আসছে। ওই আলো থেকে আমরা দেখতে পাচ্ছি, ওই আলোটা যখন চোখে সয়ে গেল তখন দেখলাম যে ওখানটাতে কতগুলো জামা প্যান্ট পরে রয়েছে। তখন আমরা বুঝলাম যেগুলি পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে চুরি হয়েছিল জামা প্যান্টগুলো, জামা প্যান্ট মানি পার্স সব ওখানে কেউ রেখে দিয়েছে, মানে ওটা একটা গোপন জায়গা। তো আমরা কি করলাম, ওই যে দরজাটা ছিল সামনের দিকে যেটা থেকে আমরা আলোটা পাচ্ছিলাম, সে দরজাটা ধাক্কি করে ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পরে আওয়াজে দেখছি দুজন লোক আমাদের লক্ষ্য করছে। তারপরে আমরা ওই দিক দিয়ে নেমে গিয়ে এবারে ওখানে যারা অফিসিয়াল ছিলেন ওইখানকার স্থানীয় লোক, তাদেরকে আমরা খবর দিই, স্থানীয় অফিসিয়াল যারা ছিলেন বডি বিল্ডিং কম্পিটিশন অর্গানাইজিং কমিটির। তো তাদের কাছে আমরা গিয়ে বললাম যে দেখুন এই ব্যাপার। তখন ওনারা পুলিশ ডেকে আনার পরে এবারে ওনারা কয়েকজনকে ধরলেন, ওখানে যারা গার্ড ফার্ড ছিল তাদেরকে ওরা ধরেছিল। তো সেটা হয়ে গেল, যাই হোক তখনকার মধ্যে চুকে গেল। রাত্রিবেলা যখন ফাইনাল কম্পিটিশন হচ্ছে তখন বিশাল হয়েছিল। তো কিছু লোকজন টড়াল নিয়ে সব আমাদের রুমগুলোকে অ্যাটাক করেছে, দরজা ফরজা ভেঙে একাকার। কী ব্যাপার না, ওরাই ব্যাপারটায় যুক্ত ছিল। এবার আমরা ধরে ফেলেছি মেদিনীপুরের ছেলেরা কোথায় এই বলে খোঁজ করা হচ্ছে। একটা বিশাল ভয় পেয়ে গেছিলাম আমরা। তারপরে আমাদের ওখান থেকে একটা হোটেলে শিফট করে দেওয়া হলো, সারা রাত আমরা হোটেলে ছিলাম। সেদিনই কম্পিটিশন শেষ হয়ে গেছে, পরদিন সকালবেলা ট্রেন ধরে ফিরে এসেছি। দিয়ে একটা অভিজ্ঞতা। এছাড়া আরও আছে, পুনেতে ন্যাশনাল করতে গেছি। তো সেখানে একজন ভদ্রলোক, উচ্চপদস্থ কোনো একজন হবেন, পুলিশ হতে পারে, আমার খেয়াল নেই, আমার পুলিশ অফিসার হবেন, তারপর ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রেট হবেন। তো উনি আমাকে ডাকলেন, ডেকে ছবি তুললেন। আমাকে বলছেন যে, আমি বলছি যে আপনি এত বড় একজন, মানে উনি এসেছিলেন ওখানে ওই অর্গানাইজিং কমিটির হয়ে এসেছিলেন, ওখানে প্রাইজ দিতে এসেছিলেন। তা আমি বললাম আপনি এত বড় একজন মানুষ আমার সঙ্গে ছবি তুলছেন। তখন বলছেন যে দেখো এরকম পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, জাজ অনেকে হয়, বডি বিল্ডার কজন হয়। এটা খুব ভালো লেগেছিল ওনার কথা। আপনি যেমনটা বললেন যে অনেক কম্পিটিশনে গিয়েছেন কিন্তু সব জায়গায় গিয়ে জয়ের শিরোপা পান, তবুও কিন্তু আপনি হাল ছাড়েননি। তো এই যে আপনার অদম্য মনোবল, হেরে যাওয়ার পরেও লড়াইয়ের মাঠ ছেড়ে না আসা, এই মনোবলটা কিভাবে ধরে রেখেছিলেন? এটা হয়েছে আমার মা আমাকে কিছু খুব করেছিলেন, এনকারেজ করেছিলেন। যখন আমি ওই প্রথমবার হারকিউলিস অফ বেঙ্গল ফার্স্ট হয়ে তার পরের বার যখন কিছু বললাম না, তখন বাড়িতে এসে আমার খুব মন খারাপ হয়ে গেছিল। আমি বলেছিলাম আমি আর করবো না, এগুলো আমার দ্বারা হবে না। কারণ যেখানে আমি গতবার ফার্স্ট হয়েছিলাম এবার আউট অফ 20, তার মানে আমি অনেকটাই পিছিয়ে গেছি, আমার পক্ষে আর সম্ভব না। তারপরে আরও অনেকজন বলেছিল এতটা বয়সের পর আর করা যাবে না, তখন যদিও বেশি বয়স নয়, তবু অনেকে এরকমভাবে বলতে পারে। মানে অনেকেরই ধারণা আছে, যেমন কিছু কিছু স্পোর্টসে যেমন আপনাকে খেলা ছেড়ে দিতে হবে, বডি বিল্ডিং স্পোর্টসটা এমনই যে আপনি সারা জীবন চাইলে করতে পারেন। তো যাই হোক, তখনকার মতো আমি উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। তখন মা ছিলেন, মা বললেন যে দেখ এসব ভেবে লাভ নেই, তোকে কে কী বলে নষ্ট করলো সেসব ভেবে লাভ নেই, তুই যেটা করছিস সেটা করে যা, যদি তোর কপালে থাকে
হবে আবার। তার জন্য ব্যায়াম বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই। আর ব্যায়াম বন্ধ করে ব্যায়াম যে কম্পিটিশনই করতে হবে তার তো কোনো মানে নেই। ব্যায়াম করলে তো শরীরটা অন্তত ভালো থাকবে। তো যে চেহারাটা তো ছিল আগে এক সময় সেটা তো থাকবে না, তাই না? তো তখন আমি আবার শুরু করলাম। তারপরেও আমি অনেকবার হেরেছি। ধরুন তার কয়েক বছর পরে মা মারা গেছিলেন, তো তারপরেও আমি হেরেছি, কিন্তু মায়ের ওই কথাটা আমার মনে আছে। আর যখন প্রতিবারই হেরে যাওয়ার পরে মনে হলো দূর আর করবো না, কিন্তু নিজেই নিজেকে তারপরে মোটিভেট করতাম যে কেন পারবো না। এখন আপনি মাস্টার্স লেভেলে কম্পিট করছেন, তো সাধারণ প্রতিযোগিতার থেকে এই মাস্টার্স লেভেলে কম্পিটিশনটা কতটা আলাদা, বা এখানে ডিফিকাল্টি লেভেল ঠিক কতটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা কথা বলিনি, আমি এখনো সিনিয়রেও করি কম্পিটিশন, মানে যেটা ওপেন বডি বিল্ডিং সেটাও করি। আর যেহেতু এজটা বেশি হয়ে গেছে ওই জন্য আমি মাস্টার্সে করি। মাস্টার্সের ব্যাপারটা হচ্ছে যে ওখানে একটা এজ ক্যাটাগরি, 40+ এজ গ্রুপ আছে, 50+ এজ গ্রুপ আছে, 60+ এজ গ্রুপ আছে। এবারে ওপেন ক্যাটাগরিতে যেটা হয় গ্রুপ ভাগ করা থাকে, 55 কিলো ক্যাটাগরি, 60 কিলো ক্যাটাগরি, 65 কিলো ক্যাটাগরি। মাস্টার্স ক্যাটাগরিতে কি হয়, একটা এজ গ্রুপে দুটো ক্যাটাগরি থেকে মাত্র। তার ফলে কি ওখানে কন্টেস্টটা আরও বেশি হয়। হ্যাঁ, হয়তো মানে বডি কোয়ালিটির কিছুটা ডিফারেন্স থাকেই, মাসল কোয়ালিটির কিছুটা ডিফারেন্স থাকে। এমনি ন্যাচারালি একটা এজ হয়ে গেলে একজন মানুষের ওই হার্ডনেসটা থাকে না, যেটা একটা 25-30 বছর বয়সের ছেলের থাকবে, সেটা তো 50 বছর পেরিয়ে গেলে সেটা থাকবে না। তবুও সেখানে এক একজন থাকে তাদের মারাত্মক চেহারা, মানে একদম ওই লেভেলে কম্পিটিশন করার মতো। আমিও ওই লেভেলে করি কম্পিটিশন, মানে স্টেট চ্যাম্পিয়নশিপ আমি করি সিনিয়র লেভেলে, সেখানে আমি এই এজেও ফার্স্ট হয়েছি। হ্যাঁ, তো তবুও একটা ব্যাপার থেকেই যায়, একটা এজ যতই লোক বলুক যে এজ ইজ দ্য নাম্বার। হ্যাঁ, তো ওই যে বললাম যে মাসেলস কোয়ালিটির কিছুটা ডিফারেন্স হয়। তাছাড়া ওটা কিন্তু টাফ কন্টেস্ট, যেহেতু মাত্র দুটো ক্যাটাগরি থাকে, দুটো ওয়েট ক্যাটাগরি থাকে, একটা 80 কেজি এবং পর্যন্ত, একটা 80 কেজি ব্যাস। এবারে যদি 100 জনও কম্পিটিটার থাকে, ওই এক একটা গ্রুপে প্রায় 50 জন বা 60 জন করে কম্পিটিটার হয়েই যায়। সেক্ষেত্রে কন্টেস্টটা সেক্ষেত্রে টাফ, মানে এজ অনুযায়ী টাফ। এরপরে একটু জানতে চাইবো যে সম্প্রতি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বা এমন কোনো কম্পিটিশন রয়েছে সামনে যেখানে আপনি পার্টিসিপেট করতে চলেছেন? আমি লাস্ট কম্পিটিশন করেছি, ওটা হয়ে গেল 1 বছর প্রায়, চেন্নাইতে মাস্টার্স ন্যাশনাল। ওখানে আমি ফোর্থ পজিশন পেয়েছিলাম। খুব টাফ কন্টেস্ট হয়েছিল ওখানে। আর আমাদের যে সংগঠনটা ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন, এটা হচ্ছে একটা ইন্ডিয়ার টপ লেভেল ফেডারেশন, ঠিক আছে? ওখানে যখন কম্পিটিশন হয় প্রচুর কম্পিটিটার আসে। আর সবচেয়ে টাফ কন্টেস্ট যদি হয় IBBF-এরই হয়, মানে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের কম্পিটিশনটাই এখন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি টাফ। তো সেখানে আমি ফোর্থ হয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে হয়তো ফার্স্ট হবো, কিন্তু যখন স্টেজে উঠলাম দেখলাম যে আরও ভালো ভালো চেহারা আছে। তো যাই হোক, খুব লড়াই হয়েছিল। আমাদের গ্রুপে প্রায় 50-এর ওপরে কম্পিটিটার ছিল, সেখান থেকে বাছাই হয়ে টোটাল 5 জনকে দেয়, সেখানেই ফোর্থ পজিশন পেয়েছি। আর রিসেন্ট কম্পিটিশন করতাম 2026-এ, আমি একটু গ্যাপ দিয়ে করি এখন, কারণ আমার অনেক স্টুডেন্টও আছে, বাইরে থেকে আসে, মেদিনীপুর খড়গপুর থেকে অনেক স্টুডেন্ট আসে আমার কাছে, ওরা কম্পিটিশন করে, ওদের পিছনেও খাটতে হয় আমার। তো সেই জন্য আমি প্রতি বছর করি। যেমন 24 সালে লাস্ট কম্পিটিশন করেছি, এবছরটা আমি গ্যাপ দিয়েছি। 26 সালে করতাম, কিন্তু এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টে আমার হাত ভেঙে গেছিল, আমার প্রায় 5 মাস মতো ব্যায়াম অফ ছিল আর কি। এই রিসেন্ট আবার শুরু করেছি কাজে। তো আবার 26-এ হয়তো এবার হবে না, আমি আমার 27 সালে কম্পিটিশন করি। আর ছেলে রেডি করেছে অনেকগুলো, তারা কম্পিটিশন করছে। একজনের মধ্যে সাউথ এশিয়া কম্পিটিশন করতে যাবে জুন মাসে, আমার একটা স্টুডেন্ট মেদিনীপুরের ছেলে। আপনার কাছে প্রশিক্ষণ নিয়ে অনেকেই অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন এবং অনেকেই নানা জায়গায় প্রতিষ্ঠিত। তো এই প্রজন্মের মধ্যে বডি বিল্ডিং সম্পর্কে কতটা উচ্ছ্বাস দেখেন, যেটা বডি বিল্ডিং এর ভবিষ্যৎ নিয়ে আপনাকে আশাবাদী করে তোলে? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে কি, বডি বিল্ডার হওয়া তো অত সহজ নয়। অনেকেই আসে বডি বিল্ডার হতে, কিন্তু যখন দেখে মানে এটা একটা ধৈর্যের গেম, মানে ওভার টাইম, নট ওভারনাইট। তো সেটা কিন্তু অনেকেই বুঝতে চায় না। ধরুন কেউ আমাকে দেখলো যে এর এরকম চেহারা, তাহলে ও ভাবলো যে আমারও হয়তো 6 মাসের মধ্যে এটা এরকম হয়ে যাবে। সেই ভেবে অনেকে কি করে, আসলো, এসে মাস 6 করার পর যখন দেখলো তার কিছু হলো না, সেরকম কিছু, সে ছেড়ে দিল, দিয়ে বললো দূর হবে না। এবারে বডি বিল্ডার হতে যদি 100টা ছেলে আসে, তাদের মধ্যে 10 জন বডি বিল্ডার হয়, বাকি কিন্তু বডি বিল্ডার হতে পারে না। এবারে সে যদি জিমে রয়ে যায়, হ্যাঁ প্র্যাকটিস করবো, শরীরটা ভালো থাকবে,
সেটা ঠিক আছে, কিন্তু বডি বিল্ডার হওয়ার ছেলে কিন্তু খুব কম, কারণ এটাতে এখন যে লেভেলে কম্পিটিশন গেছে, খরচা প্রচুর, সবাই সেই খরচাটা বেয়ার করতে পারে না, সবার পক্ষে সম্ভব নয়। কারণ এবারে আরেকটা জিনিস হচ্ছে, বডি বিল্ডিং করতে যারা আসে না, বেশিরভাগই সাধারণত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরাই আসে। যে পয়সাওয়ালা বাড়ির ছেলে, প্রচুর কোটিপতি বাড়ির ছেলে, তারা জিমে আসে, শরীর ঠিক রাখার জন্য আসে, কিন্তু বডি বিল্ডিং করার জন্য আসে না। এবারে ব্যাপারটা ডিপেন্ড করছে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করছে, সে কি চায় তার উপর। এবারে যার ইচ্ছে আছে সে কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সে সেই জায়গাটায় যেতে পারবে, যেভাবে হোক যেতে পারবে, মানে যেভাবে হোক খাওয়া দাওয়াটা সে ঠিকঠাক ম্যানেজ করে নেবে, এইভাবে যেতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে বডি বিল্ডার হতে চায় অনেকে, বডি বিল্ডার হতে পারে না, সেই নিয়ে অনেকে হতাশ হয়ে যায়। এবারে ফিটনেস কমিউনিটি যেভাবে গ্রো করছে, সেখানে এখনকার ছেলেরা চাইছে যে ফিটনেস লেভেলটা বেশি করে পাওয়া যাবে। বডি বিল্ডার খুব কম ছেলেই হতে চায়, খরচাটা প্রচুর এক্সপেন্সিভ, এটাই একটা মানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের এখানে তো কোনো স্পন্সর টন্সর পাওয়া যায় না, মানে কিছু হওয়ার পরে তখন হয়তো একটা স্পন্সর এলো, কিন্তু যখন একজন প্রথম থেকে শুরু করছে তার তো স্পন্সর পাওয়া যায় না। যেমন আমাদের অন্য স্টেটে কিন্তু এটা হয়, মহারাষ্ট্রে এই জিনিসটার অনেক বেশি গ্রোথ, কারণ কি ওখানে ওরা স্পন্সর পায়। আর একটু ভালো কিছু করলেই বিভিন্ন জায়গায়, ওখানে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ওখানে তাদের পার্সোনাল ট্রেনার হতে পারে, ওরা সিকিউরিটি গার্ড হতে পারে, এরকম অনেক সম্ভাবনা আছে। কিন্তু আমাদের এখানটাতে সেই সম্ভাবনাটা নেই, তার ফলে অনেক ছেলের ইচ্ছে থাকলেও হতে পারে না। হয়তো 2-3 বছর কম্পিটিশন করলো, ভালো রেজাল্ট করলো, তারপরে পয়সার অভাবে ছেড়ে দিল, এরকম হয়। শরীরচর্চা, বডি বিল্ডিং বা ফিটনেস ওয়ার্ল্ড সবকিছুর সাথে পুরুষদের নামটা তো বেশ জড়িয়ে, কিন্তু এইসব প্রসঙ্গে মেয়েরা যেন বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, বা তারা এখনো অতটা এগিয়ে আসতে পারেনি। তো সেই ক্ষেত্রে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন, যে বডি বিল্ডিং ওয়ার্ল্ডে যে মেয়েরাও এগিয়ে আসতে পারে, সেই প্রসঙ্গে যদি একটা বার্তা দেন। দেখুন, মেয়েরা এগিয়ে আসতে পারে, মেয়েদের একটা সমস্যা হচ্ছে, মেয়ে যদি কোনো বডি বিল্ডার হতে চায় সে হতে পারে, কিন্তু কিভাবে হবে। মেয়েদের ব্যাপারটা হচ্ছে যেমন যে পুরুষদের যেরকম, ছেলেদের যেরকম গ্রোথ হয়, মেয়েদের তো সেরকম গ্রোথ হয় না। তার কারণ হচ্ছে হরমোনের ব্যাপার। ছেলেদের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, মেয়েদের হচ্ছে ইস্ট্রোজেন। মেয়েদের শরীরে ন্যাচারালি যেমন ইস্ট্রোজেন বেশি থাকে, ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বেশি থাকে, সেখানে মেয়েদের টেস্টোস্টেরন ছেলেদের তুলনায় খুবই কম থাকে। তো সেক্ষেত্রে একটা ছেলের মতো একটা মেয়ের কিন্তু গ্রোথ হওয়া ন্যাচারালি সম্ভব নয়। সে যদি বডি বিল্ডিং করতে চায়, দেখুন অনেকেই আসে ব্যায়াম করতে, তাদের মেয়েদের কি হয়, মেয়েদের মাসেল স্টোন হবে, হয়তো একটা ডেফিনেশন আসবে, কিন্তু সেই লেভেলে ছেলেদের মতো ন্যাচারালি কিন্তু সেটা হবে না। একটা ছেলের ন্যাচারালি যেটা হতে পারে, বড় বড় বাইসেপস হতে পারে, এরকম চেস্ট, ল্যাটিসিমাস ডরসাই, কোয়াড্রিসেপস যেরকম হতে পারে, একটা মেয়ের সেরকম ন্যাচারালি হবে না। কিন্তু সে যদি বডি বিল্ডার হতে চায়, তাকে কিন্তু ওই গ্রোথ হরমোন ইউজ করতে হবে, তবেই সে বডি বিল্ডার হতে পারবে, নাহলে কিন্তু বডি বিল্ডার হতে পারবে না, মানে এখন যে লেভেলটা। হ্যাঁ, সেই জন্য আমি মেয়েদেরকে বলবো যে দেখুন, একটা এগুলো তো সাইড এফেক্ট রয়েছেই। একটা মেয়ে যদি ওইভাবে নিয়ে সে ছেলেদের মতন তৈরি করে, তাহলে তো দেখুন, আমার অন্তত দেখতে ভালো লাগছে, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমার ভালো লাগে। আর কার কি লাগে আমি জানি না, আমি চাই মেয়েরা অবশ্যই ব্যায়াম করবে, মেয়েরা শরীর টোন থাকবে, তাদের মেয়েধীন চিপচিপে চেহারা থাকবে, কিন্তু ওই জিনিসটা মেয়েরা নেবে সেটা আমার ঠিক লাগে না, কারণ তাদের পরবর্তীকালে হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, কিছু সমস্যা হবে। সেই জন্য মেয়েরা যদি বডি বিল্ডিং করতে চায়, ন্যাচারালি করতে কোনো অসুবিধা নেই, এনহ্যান্স নেওয়াটা আমি সাপোর্ট করি। বর্তমানে জিমে গেলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস রয়েছে, নানান রকমের যন্ত্রপাতি, কিন্তু একটা সময় জিমে কিন্তু এত যন্ত্রপাতি ছিল না। তাহলে সেই আদি জিম আর বর্তমান জিমের মধ্যে ফারাকটা ঠিক কতটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেই সময়টাকে আমরা বলতাম ওল্ড স্কুল, আর এখন হচ্ছে মডার্ন স্কুল। এবারে কেউ যদি তৈরি হতে চায়, ভিত তৈরি করতে চায়, তাকে কিন্তু ওই ওল্ড স্কুল ব্যায়াম করতেই হবে। যেমন আমরা ডন মারি, ওটা করতেই হবে, বেসিক এক্সারসাইজ, যেমন পুল আপ, পুশ আপ, স্কোয়াট, এগুলো বেসিক এক্সারসাইজ, এগুলো করতেই হবে। সেই সময় ওই জিনিসগুলোরই ইকুইপমেন্ট ছিল শুধু, যেমন আমরা বেঞ্চ প্রেস করতাম, ম্যানুয়াল বেঞ্চ প্রেস করতাম, মানে একজন টাচ দিত। এখন সুবিধাটা হচ্ছে যে কাউকে সেভাবে টাচ দেওয়ার দরকার নেই, অনেক রকম মেশিন বেরিয়েছে, যেগুলো আপনি ওয়েট লাগালেন, করে ফেললেন, ব্যাস হয়ে গেল। কিন্তু সেই যে আমরা যে ম্যানুয়ালে ব্যায়াম করতাম, সেইখানে যে মাসেলসে টেনশনটা আসে, এখন যে ইকুইপমেন্টগুলো সেগুলো তো আসে, কিন্তু ওই ব্যায়ামের যে
মানে কি বলবো, আনন্দ, সেই ব্যায়াম কিন্তু আমরা পাই না। অন্তত এখনকার ছেলেরা যারা, তারা এইসব মেশিনেই অভ্যস্ত, তারা এটাই ভালোবাসে, তারা এটা করতেই ভালোবাসে। কিন্তু আমরা কিন্তু ওটা করতেই অভ্যস্ত, ওটাই বেশি ভালো লাগে। মানে পুরোনো ইকুইপমেন্ট দিয়ে ব্যায়াম করতে, যেমন ডন মারতে ভালো লাগে, প্যারালাল বার বেস্টিং, প্যারালাল বার সুইং করতে খুবই ভালো লাগে। এবার ওইগুলো কিন্তু অসাধারণ এক্সারসাইজ, ওগুলো যদি এখনকার ছেলেরা করে তারা বলবে যে হ্যাঁ এগুলো এক্সারসাইজ। এইটাই ফারাক, আর কিছুই ফারাক নেই। এখন হচ্ছে আপনার সহজে আপনি জিনিসগুলো করে ফেলবেন। ধরুন আপনি পুল আপ করতে পারছেন, তার জন্য সাবস্টিটিউট হচ্ছে পুল ডাউন মেশিন, আপনি পুল ডাউন করে ফেলবেন। এবার পুল আপটা সবার পক্ষে সম্ভব নয়, এটাই ফারাক। আরেকটা ফারাক হচ্ছে ধরুন পুল আপ, সবাই পুল আপ করতে পারেন না। মেয়েরা সাধারণত পুল আপ করতে তাদের অনেক সময় লেগে যায়, পারে না। তাদের জন্য পুল ডাউন যে মেশিনটা বেরিয়েছে সেটা ঠিক আছে তাদের জন্য। এবারে আমরা যখন লেগ প্রেস করতাম, ভার্টিক্যাল লেগ প্রেস ছিল তখন, এখন যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল লেগ প্রেস বেরিয়েছে। ভার্টিক্যাল লেগ প্রেসে কি হয়, অনেক সময় কোমরে লাগার চান্স থাকে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল লেগ প্রেস সেগুলো লাগার চান্সেসটা কমে যায়। ফারাক এটাই যে এখন যে ইকুইপমেন্টগুলো বেরিয়েছে অতি অবশ্যই ভালো, আমরা সেগুলোও করি, এগুলোতে কম্প্যাক্ট হবে, কিন্তু সাইজ যদি বাড়াতে হয় তাহলে স্কুল ওয়ার্কআউট করতেই হবে। বর্তমান সময়ে আমরা সবাই জিমে যাই মোটামুটি নিজেকে ফিট রাখার জন্য বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিগার মেনটেন করার জন্য, কিন্তু এর বাইরে গিয়েও বডি বিল্ডিংকে একটা প্রফেশন হিসেবে নেওয়া বা সেটা নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখা, সেটা কিন্তু অনেকেই পারেন না। তো সেক্ষেত্রে নতুন প্রজন্মকে এই বডি বিল্ডিং নিয়ে আরো বেশি মোটিভেট করার জন্য আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবাই এটাকে প্রফেশন হিসেবে নিতে চায় না। যারা প্রফেশন হিসেবে নিতে চায় তাদের আমি বলবো, দেখুন এবার ব্যাপারটা হচ্ছে এখানে এখনকার দিনে আমাদের এরকম যেরকম অবস্থা, চাকরি বাকরির খুব সমস্যা, তাই তো? এবারে এই ফিটনেস কমিউনিটি যেভাবে গ্রোথ হচ্ছে, একটা ছেলে যদি বডি বিল্ডিং লাইনে থাকে, সে যদি মানে মাটি কামড়ে পড়ে থাকে, সে যদি মানে নলেজ নেয় এখান থেকে, হ্যাঁ, মানে শুধু তো প্র্যাকটিক্যাল করলেই হবে না, থিওরিটিক্যাল নলেজও দরকার। বডি বিল্ডিং সম্বন্ধে সেন্স দরকার, যে কোন মাসেলসের কী ব্যায়াম, কোন রোগে কী ব্যায়াম করানো যাবে না, কোন রোগে কী ব্যায়াম করতে হবে, কোমরে ব্যথা থাকলে কী ব্যায়াম করানো যাবে না, কোন ব্যায়ামটা করালে ভালো হয়, তাকে সমস্ত কিছু জানতে হবে। জানার পরে সে এখন যেভাবে বিভিন্ন জায়গায় বড় বড় জিম হচ্ছে, সে সেখানে ট্রেনার হিসেবে থাকতে পারে। আর যদি কারোর ক্ষমতা থাকে সে নিজে জিম খুলতে পারে। এটাই ভবিষ্যৎ বডি। এছাড়া চাকরি বাকরি আছে, কিন্তু সেটা খুব কম। সরকারি চাকরি বডি বিল্ডিংয়ে আছে, যেমন রেল চাকরি দেয়, সার্ভিসেসে চাকরি হয়, কিন্তু সেটা তো কোটা থাকে হয়তো 2জনকে নিয়ে, আর 1000 জনের মধ্যে 2জন বাকি রয়ে যাচ্ছে, আর 998 জন। তারা কি করবে? তারা ওই জিমে ট্রেনিং করাবে, এটা ছাড়া তো উপায় নেই কিছু। মানে এখানে সেই জায়গা নেই যে বডি বিল্ডিং করে প্রচুর রোজগার হবে। এবার আমি কাউকে নিরুৎসাহ করতে চাই না। এবারে এই সব জিমে যদি ট্রেনিং করায়, জিম থেকে ভালো রোজগার আছে। জিমে ধরুন একজন ট্রেনিং করাচ্ছে, ট্রেনিং করাতে করতে যে বেতন পাচ্ছে, সেখানে পার্সোনাল ট্রেনিং আছে, পার্সোনাল ট্রেনিং থেকে একটা ভালো আর্ন হয়। এইভাবে হতে পারে। এখন আমরা দেখি যে বিভিন্ন স্কুলে জিমনাসিয়াম তৈরি হচ্ছে, কিন্তু যথাযথ প্রশিক্ষক না থাকার কারণে সেই জিমনাসিয়ামের ইকুইপমেন্টসে দিনের পর দিন ধুলো পড়ছে। তো এই সমস্যাটার মোকাবিলা কিভাবে করা যেতে পারে? দেখুন, এই সমস্যাটার মোকাবিলা, আপনি একটু আগে একটা কোশ্চেন করেছিলেন আমাকে যে বডি বিল্ডিং এর ভবিষ্যৎ, যারা বডি বিল্ডিং হবে, ট্রেনার হবে, তাদের ভবিষ্যৎটা। তা আমি একটা কথাই বলবো, স্কুল কর্তৃপক্ষ বা সরকারকে একটা কথা বলতে চাই, যে এই যে এইসব জিনিসগুলো দেওয়া হচ্ছে, আমি এক একটা জায়গায় গিয়ে দেখেছি খুব ভালো ভালো ইকুইপমেন্ট দেওয়া রয়েছে, মানে একদম কমার্শিয়াল ইকুইপমেন্ট, কিন্তু সেখানে কোনো ট্রেনার না থাকার জন্য জিনিসগুলো একেবারে নষ্ট হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন জায়গায়, আমি গিয়ে তাদের জিনিসপত্র ঠিকও করে দিয়ে এসেছি অনেক জায়গায়। তো সেখানে তারা যদি এই ধরনের ছেলে যারা বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে রিক্রুট করা হয়, ইন্টারভিউ নিয়ে রিক্রুট করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হয়। মানে ট্রেনার ছাড়া তো কেউ কিছু করতে পারে না। একটা মানে কেউ, ধরুন আমি কিছু জানি না, আমি নিজে থেকে একটা জিনিস নিয়ে টানাটানি শুরু করবো, সেক্ষেত্রে আমার অনেক ক্ষতি হতে পারে। কোথায় আমি ব্রিথ ইন করবো, কোথায় ব্রিথ আউট করবো, কোথায় গ্রিপটা আন্ডার আর্ম হবে, না আপার আর্ম হবে, এসব যদি আমি না জানি উল্টোপাল্টা যদি ব্যায়াম করি, তাহলে তো আমার ক্ষতি হবেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা স্কুল বা কলেজে যেখানে এইসব ইকুইপমেন্ট আছে, সেখানে অবশ্যই একজন ট্রেনার দরকার, এবং সে যেন নলেজেবল হয়। আর এই বডি বিল্ডিং লাইনের সঙ্গে সে মানে প্রত্যক্ষভাবে যুক্ত, সেই সব ছেলেদের যদি নেওয়া হয়, তাহলে তাদেরও একটা আর্ন হয়। আর
জিনিসগুলো ঠিক থাকে, নষ্ট হয় না জিনিসগুলো। বর্তমানে তো ব্যস্ততার জীবন, প্রায় প্রত্যেকেই আমরা ভীষণ আনহেলদি লাইফস্টাইল লিড করছি এবং খাওয়া দাওয়া বলুন বা ঘুম বলুন কোনো কিছুই মানে ঠিকঠাক সময় মতো হয় না। তো এই এত কিছু প্রতিকূলতার মধ্যেও যদি কিছু টিপস দেন যেখান থেকে আমরা নিজেদেরকে কিছুটা হলেও নিজেদের ফিটনেস মেনটেন করতে পারবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যদি ফিটনেসকে লাইফস্টাইল করে, ধরুন আপনার হাতে 0.5 ঘন্টা সময় আছে, আপনি 0.5 ঘন্টায় করুন। আপনি যদি 0.5 ঘন্টায় শরীরচর্চা করেন তাহলে আপনি ফিট থাকবেন। ফিটনেসটাকে যদি ম্যান্ডেটরি করে নেন, নিজের লাইফস্টাইলে ঢুকিয়ে নেন, তাহলেই শরীর ভালো থাকবে। আর তার সঙ্গে আমি একটা কথা বলবো যে মেন যেটা হচ্ছে, এক একজনের তো এক এক রকম প্রফেশন, সেখানে তারা যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক মেনটেন করে, মানে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে চাহিদা হচ্ছে বাইরের খাবার খাওয়া, স্ট্রিট ফুডের দিকে মানুষের প্রচুর মানে লোভ বলবো আর কি, হ্যাঁ, ঝোঁকটা বেশি। তো ওই গন্ধে অনেকে পাগল হয়। তো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে আস্তে আস্তে। সেগুলো যদি কেউ অ্যাভয়েড করতে পারে, তাকে বিশাল কিছু ডায়েট করতে হবে না। শুধু বাড়ির খাবারটাই ঠিকঠাক খায়, কম তেলের রান্না, কম মশলার রান্না, আর যদি পার ডে 0.5 ঘন্টা করেই ওয়ার্কআউট করুক, তাহলে তার শরীর ফিট থাকবে। এবং করা উচিত সেটা ভবিষ্যতের জন্য, তার নিজের ভবিষ্যতের জন্য, কি ছেলে কি মেয়ে। কারণ এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডাক্তারদের চেম্বারে প্রচুর, যে কোনো ডাক্তারের কাছে লাইন দিতে গেলে আপনি দেখবেন 3 দিনের আগে লাইন পাচ্ছেন, কারোর কাছে 1 মাসের আগে লাইন পাচ্ছেন। কেউ যদি ফিটনেসটাকে ম্যান্ডেটরি করে নেয়, সে কিন্তু ওই জিনিসটাতে আর যাবে না। এবার রক্ত মাংসের শরীর মানুষের কার কখন কি হবে বলা যায় না, কিন্তু যদি আমরা সাবধানে থাকতে পারি, আমরা যদি ফিটনেসের দিকে নজর দিই, যে কোনো ফিটনেস, কাউকে সবাইকে জিমে আসতে হবে তার কোনো মানে নেই। সবার পক্ষে তো সম্ভব নয়, যাদের শরীরে নানা রকম সমস্যা আছে, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তারা তো আর বডি বিল্ডিং বা ওয়েট ট্রেনিং করতে পারবে না। তারা হাঁটুক, যোগাসন করুক। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি কেউ পারে, যদি সমস্ত কিছু থাকে, সে যদি ওয়েট ট্রেনিং করে, এর মতো জিনিস নেই। হ্যাঁ, কারণ ওয়েট ট্রেনিং করলে শরীরে কিছুটা মাসেল মাস অ্যাড হবে, এবার মাসেল মাস অ্যাড হলে ইমিউনিটি বাড়বে। আর যখনই আমরা শরীরচর্চা করবো, তখন আমাদের একটা জিনিস মাথায় থাকবে, আমরা ডায়েটটা ঠিক করে করি। এবারে কেউ যদি, আমরা যেমন দাঁতটা রেগুলার মাজি, দাঁত মাজাতে ছাড়া তো আমরা থাকতে পারি না, দাঁত যদি রেগুলার মাজতে পারি, তাহলে আমরা ব্যায়াম কেন করতে পারবো না, তাই না? কাজেই সবারই করা উচিত। ঝাড়গ্রামের বুকে আপনার একাধিক জিম রয়েছে এবং সেখানে বহু মানুষ শিখতে আসে। তো আপনার এখানের এই জিমনাসিয়ামগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমার বাড়িতে যে জিমটা আছে, 2টো জিম রয়েছে, একটা ছেলেদের আলাদা, একটা মেয়েদের আলাদা। তো ওই জিমটা স্টার্ট করেছিলাম আমি 2002 সালের ডিসেম্বর মাস থেকে, মানে হয়ে গেল প্রায় 23 বছর। তো ওখানে ছেলেদের জিমটা বেশি দিন হলো, 2002 সাল থেকে, আর মেয়েদের জিমটা 2011 সাল থেকে আলাদা করে চালু হয়েছে। তো ছেলেদের জিমটাতে মেম্বার আছে আমার প্রায় 130 জন মতো, আর মেয়েদের জিমে আছে 47 জন ওখানে। ওইটা হচ্ছে চণ্ডীপুরে, রঘুনাথপুর প্রাইমারি স্কুলের সামনে, ওখানে আছে আমার ওই জিমটা, বাড়ির জিমটা। আর এই জিমটা আমি ওপেন করেছি 2024 সালের অক্টোবর মাস থেকে শুরু করেছি। এখানকার মেম্বার 100 ছাড়িয়ে গেছে। এই জিমটাতে ফিটনেস প্ল্যানেট, এই জিমটার নাম দিয়েছি ফিটনেস প্ল্যানেট। এই ফিটনেস প্ল্যানেট জিমটা, এটা ইউনিসেক্স জিম, ছেলে মেয়েরা সব একসঙ্গেই করে। এখানে সকালবেলায় শুরু হয় জিমটা 6টা থেকে 11টা পর্যন্ত খোলা হয়, আর বিকেলে শুরু হয় 4টে থেকে রাত্রিবেলা 10টা পর্যন্ত খোলা হয়। আর চণ্ডীপুরে যে জিমটা, সেটা একই টাইম। বেঙ্গল হারকিউলিস হয়েছেন, নানা কম্পিটিশনে গিয়ে চ্যাম্পিয়নও হয়েছেন, এবং তারপরেও আজও বয়সকে তাচ্ছিল্য করে আপনি একইভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং এগিয়ে চলেছেন। তো এই যে উদ্দীপনা, তার নেপথ্যের রসায়নটা কি? দেখুন, নেপথ্যের রসায়ন হচ্ছে, একটা ব্যাপার বলেছিলাম যে বডি বিল্ডিং এর ক্ষেত্রে ডায়েটটা একটা বিশাল ব্যাপার। ওটা যদি ঠিকঠাক না হয়, আপনি যতই চেষ্টা করুন হবে না, ঠিক আছে? এর পেছনে একদম 100% অবদান আছে আমার স্ত্রীর। উনি নিজের সমস্ত কাজ ফেলে, আমি যখন কম্পিটিশন প্রিপারেশনে থাকি, ধরুন প্রায় আমি যখন একটা কম্পিটিশন করতে যাই, একটা 7-8 মাস সময় নিয়ে কম্পিটিশনটার জন্য প্রিপারেশন করি। তো তখন থেকে আমার যেরকম খাবার দরকার সেসব উনি করে দেন, কোনো বিরক্ত না হয়ে। হ্যাঁ, হয়তো রেগে টেগে যায়, কিছু বলে না, হ্যাঁ, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। উৎসাহ দেয় অনেক এই কম্পিটিশন করার জন্য। নিজে কখনো দেখতে যায় না, কিন্তু প্রচুর উৎসাহ দেয়। আর আমার এই খাবার, সময়ের মতো খাবারগুলো বানিয়ে দেওয়া, একদম ডায়েট যেভাবে করতে হয়, তেল ছাড়া, মশলা ছাড়া, সেসব খাবারগুলো ওই করে দেয় আমাকে সবসময়। মানে
নির্দ্বিধায় করে দেয়, আনন্দের সঙ্গে করে দেয় আর কি। এটা আমার একটা মানে আমার বলতে পারে, কি বলবো, উদ্দীপক, উদ্দীপক, এগিয়ে যাওয়ার কথা। এগিয়ে যাওয়ার একটা বিশাল এটা। ওটা না হলে হতো না কি, একদম। কারণ ডায়েট না হলে কিচ্ছু হবে। আর বডি বিল্ডারের অনেকেই আছে যারা নিজেরাই রান্না করে, আমি সেটা পারি না করতে, তাই পুরোপুরি আমাকে তার উপর নির্ভরশীল থাকতে হয়, চটানো যায় না। প্রতিযোগী কালীপ্রসাদ রায় আর প্রশিক্ষক কালীপ্রসাদ রায়, এই দুটো ভূমিকাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই দুটো হচ্ছে প্রতিযোগী হিসাবে ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে সফল বলবো না, কারণ সফলতার কোনো শেষ নেই। আমি যদি বলি আমি সফল তাহলে আমি ভুল। প্রশিক্ষক হিসাবেও যদি আমি বলি আমি সফল তাহলে আমি ভুল। এখনো চেষ্টা করছি নিজেকে আরো গ্রো করার, এই বয়সে যত বয়সী হোক। আর প্রশিক্ষক হিসাবে আমি চাইছি যে আমার যেসব ছেলেরা আমার কাছে আসে, লোকাল ছেলেরা বলুন বা বাইরে থেকে যেসব ছেলেরা আসে যারা কন্টেস্ট করতে যায়, তাদেরকে আরো উপরে নিয়ে যাওয়া, যাতে তারা বিভিন্ন জায়গায়, মানে আমি যেমন আমার সীমাবদ্ধতা ইন্ডিয়ার মধ্যেই, যদিও একটা ইন্টারন্যাশনাল গেম করেছি, তারপরে আর আমি করতে পারি নানা রকম কারণ। তো আমি চাইছি আমার যেসব ছেলেরা আমার কাছে ট্রেনিং নেয় তারা ইন্টারন্যাশনালি খুব ভালো পারফর্ম করবে, তবেই দুটো মানে কি বলবো, সেখানেই সার্থকতা। সেখানেই সার্থকতা। শিক্ষার্থীর সফলতা দেখে শিক্ষকের সার্থকতা। আর নিজেকে কম্পিটিটর হিসাবে আমি নিজেকে এখন আরো গ্রো করতে চাইছি। আমি চাইছি যে আমি নেক্সট আমি মাস্টার্স ওয়ার্ল্ড খেলবো, এটা আমার টার্গেট আছে। ওটা যদি আমি করতে পারি তখন আমি বুঝবো যে আমি কিছুটা সফলতা পেয়েছি। শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি এভাবেই জীবনের পথে এগিয়ে চলুন। আমরা শুনলাম যে একটা শরীর গড়তে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু একটা মানসিকতা গড়তে লেগে যায় একটা গোটা জীবন। কালীপ্রসাদ রায়ের মতো যোদ্ধারা আমাদের শেখান প্রতিযোগিতা কেবল প্রতিযোগিতার মঞ্চে নয়, জীবনের প্রতিটি ধাপে রয়েছে। এই গল্প হয়ে উঠুক আমাদের অনুপ্রেরণা, শক্তি আসুক কেবল মাংসপেশিতে নয়, মন এবং মানসিকতায়। আজ এই পর্যন্তই। দেখা হবে অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে, নতুন কোনো যোদ্ধাকে সাথে নিয়ে, নতুন কোনো গল্প শোনার অপেক্ষায় আমরা সবাই। আপনারা সবাই সঙ্গে থাকুন, শহর ঝাড়গ্রাম ফেসবুক পেজটিকে ফলো করুন। নমস্কার।